ওকে, ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। সকলকে তোমাদের স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য বেঙ্গল এক্সামে। আমাদের আজকে প্রথম ক্লাস শুরু হলো আমাদের স্পেশাল জিকে, পুলিশ স্পেশাল জিকে। সামনের ডব্লিউবিপি কনস্টেবল, ওকে, সামনের ডব্লিউবিপি, কেপি, পিএসসি, ক্লার্কশিপ ইত্যাদি পরীক্ষাগুলোকে কেন্দ্র করে আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু ফ্রি ক্লাস আজ থেকে শুরু হচ্ছে। তো তোমাদের সবাইকে বলা হচ্ছে ক্লাসগুলো নিয়মিত করতে থাকবে। ওকে, একদম নতুন সিলেবাস থেকে শুরু করে একদম সব কিছু বেসিক থেকে কিন্তু শুরু করা হচ্ছে, দেখতে পাচ্ছ একদম বেসিক থেকে। আজকে আমরা পলিটি দিয়ে শুরু করব এবং পলিটির সবার প্রথম আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিটিজেনশিপ বা নাগরিকত্ব নিয়ে। ওকে, নাগরিকত্ব বা সিটিজেনশিপ নিয়ে আলোচনা করব। তো সকলকে বলবো আমাদের ইউটিউব চ্যানেল দ্য বেঙ্গল এক্সাম, এই ইউটিউব চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে নিও এবং প্লেলিস্টের মধ্যে সমস্ত ভিডিও পেয়ে যাবে। ইতিমধ্যে আমাদের প্রাইমারি টেট এর ফ্রি ক্লাস শুরু হয়েছে এবং পেইড ব্যাচ শুরু হয়েছে। তার সাথে আমাদের পুলিশ, ডব্লিউবিপি, কেপি, ফুড এসআই, ক্লার্কশিপ এগুলোরও ব্যাচ কিন্তু শুরু হয়েছে, পেইড ব্যাচ শুরু হয়েছে। তার সাথে ইউটিউবে ক্লাস আজ থেকে প্রোভাইড করা শুরু হলো। ওকে, চলো তাহলে একটু দেখে নিও। দ্য বেঙ্গল এক্সাম বলে ইউটিউবে সার্চ করবে, সার্চ করার পর এই যে আইকনটা দেখতে পাচ্ছ এরকম আইকনটা আসবে। তো এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা একটু অন করে দেবে। ওকে, বেল নোটিফিকেশনটা অন করে দেবে এবং এখানে প্লে লিস্টে যাওয়ার পর তোমরা সমস্ত কিছু পিডিএফ বা যে ফাইলগুলো রয়েছে, আমাদের ভিডিও ফাইল রয়েছে, তো সেগুলোকে কিন্তু পেয়ে যাবে। ওকে, জিকের আলাদা প্লে লিস্ট পেয়ে যাবে। আর প্রাইমারির যারা প্রাইমারির জন্য পড়াশোনা করছো তারা প্রাইমারি সিডিপি, ইভিএস, বেঙ্গলি, ম্যাথ, ইংরেজি এগুলো সব কিছুর আলাদা প্লে লিস্ট পেয়ে যাবে। ওকে, চলো। তো সবার প্রথম তোমাদের বলে রাখি আমাদের যে ডব্লিউবি প্রাইমারি টেট সেটার ইতিমধ্যে ব্যাচ কিন্তু শুরু হয়েছে। যাদের যাদের ডিএলএড ট্রেনিং রয়েছে বা যারা ভবিষ্যতে 2024 বা তারপরে যারা ডব্লিউবি টেট দেবে বা যারা ইতিমধ্যে ট্রেনিং করছো তারা কিন্তু আমাদের এই পেইড ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও। বর্তমানে অফার রয়েছে 2499 টাকা। এটা হচ্ছে পুরো 12 মাসের একটা প্যাকেজ। ওকে, এর ওপর 3টে ডিসকাউন্ট তোমাদের রয়েছে। একটা হচ্ছে যদি তুমি একটা ইনস্টলমেন্টে দাও তাহলে এখানে 200 টাকা ছাড় পাবে। ওকে, যদি দুটো ইনস্টলমেন্টে দাও তাহলে 100 টাকা এবং 3টে ইনস্টলমেন্টে দিলে 50 টাকা ছাড় পাবে। যারা যারা অ্যাডমিশন নেবে তারা এই নাম্বারটায় কন্ট্যাক্ট করবে স্যারের সাথে। একই সাথে আমাদের পিএসসি ক্লার্কশিপ, ওকে, পিএসসি ক্লার্কশিপ গ্রাম পঞ্চায়েত, ওকে, এবং ডব্লিউবিপি এই 3টে ব্যাচও কিন্তু শুরু হয়েছে। পেইড ব্যাচ, আমাদের পেইড ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে। ওকে, যদি পেইড ব্যাচে যারা যারা এনরোল করতে চাও, যারা যারা এনরোল করবে তারা তাড়াতাড়ি এই নাম্বারটাতে এসএমএস করবে এবং স্যারকে বলবে কোন ব্যাচে তুমি নিতে চাও, প্রাইমারি নাকি এই পিএসসি, পঞ্চায়েত বা ডব্লিউবিপি। ইতিমধ্যে ক্লাস শুরু হয়ে গেছে, তাই বেশি দেরি না করে তাড়াতাড়ি পেইড ব্যাচ নিয়ে দেশের নাগরিক, তাই তো আমরা সকলেই কিন্তু নির্দিষ্ট কোনো একটা দেশের নাগরিক। যেমন আমি, তুমি, আমরা এখানে যারা ভিডিও দেখছি স্বাভাবিকভাবে আমরা ভারতবর্ষের নাগরিক, তাই তো। তো নির্দিষ্ট কোনো একটা দেশের নাগরিকদেরই নাগরিকত্ব থাকে, অর্থাৎ যে বিশেষ এক প্রকার অধিকার সেই দেশের মানুষদের থাকে সেই দেশের প্রতি, সেটাই হচ্ছে তাদের নাগরিকত্ব বা সিটিজেনশিপ। ওকে, এবার দেখো হতে পারে কি, দেখো বিশ্বের অন্যান্য আধুনিক দেশের মতো ভারতে দুই প্রকারের নাগরিকত্ব রয়েছে। একটা হচ্ছে নাগরিক বা সিটিজেন, যারা এই যে ইন্ডিয়া, ভারতবর্ষতেই জন্মগ্রহণ করেছে। যেমন আমরা বা তোমাদের মধ্যেও বেশিরভাগ ভারতবর্ষেই আমরা জন্মগ্রহণ করেছি এবং আমরা জন্মসূত্রে কিন্তু ভারতীয় হয়েছি। ওকে, আমরা ভারতের নাগরিকত্ব পেয়েছি জন্মসূত্রে। আরেকটা হচ্ছে এলিয়েন বা বিদেশি বা এলিয়েন্স কারা, যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেনি। ওকে, হতে পারে ধরো ইউএসএতে জন্মগ্রহণ করেছে তারা এবং কোনো একটা কারণে তারা বর্তমানে ইন্ডিয়াতে এসে সেটেল হচ্ছে। ওকে, তো এই ধরনের ব্যক্তিরা, বিশেষ করে যারা ভিনদেশি, এলিয়েন্স বলা হচ্ছে, যারা বিদেশি, তাদেরকে যখন ভারতবর্ষে আসছে বিশেষ কিছু রুলস এবং রেগুলেশন মানার পর
তাদেরকে কি করা হচ্ছে, ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হচ্ছে। ওকে, নাগরিকত্ব প্রদান করা হচ্ছে, অর্থাৎ সেই ব্যক্তি এতদিন যে ইউএস এর ছিল বা পাকিস্তানের ছিল বা বাংলাদেশের ছিল, সে বর্তমানে নির্দিষ্ট কিছু রুল ফলো করলে যদি সমস্ত ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে, বিশেষ কিছু ক্রাইটেরিয়া রয়েছে 5টা, ওকে, ভারতীয় নাগরিকত্ব অর্জনের, সেই 5টা ক্রাইটেরিয়ার মধ্যে কোনো একটা যদি ফুলফিল করে, সে আবেদন করতে পারবে যে আমি ভারতের সিটিজেনশিপ চাই। ওকে, এবং সে যোগ্য হলে তাকে যদি দেওয়ার মতো হয়, নিয়ম থাকে, অবশ্যই তাকে কিন্তু দেওয়া হবে। ওকে, তো এই যে নাগরিকত্ব হচ্ছে এই ব্যাপারটা, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট দেশের নাগরিক হওয়ার যে ঘটনা, সেটাই হচ্ছে নাগরিকত্ব, সেটাই হচ্ছে নাগরিকত্ব। ওকে, আচ্ছা দেখো, নেক্সট দেখো, এই নাগরিকত্ব সংবিধানের কোথায় রয়েছে, তো মনে রাখবে দ্বিতীয় ভাগ, ওকে, ভাগ 2 এবং অনুচ্ছেদ 5 থেকে 11, এখান থেকে ডাইরেক্ট কিন্তু প্রশ্ন আসে যে এই যে নাগরিকত্ব সেটা রয়েছে কোথায়। তো এখান থেকে মনে রাখবে আমাদের সংবিধানের ভাগ 2 এবং অনুচ্ছেদ যদি জিজ্ঞাসা করে 5 থেকে 11-র মধ্যে কিন্তু এই নাগরিকত্ব বা সিটিজেনশিপ রয়েছে, ভাগ 2 এবং অনুচ্ছেদ 5 থেকে 11। ওকে, এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। তো ভারতবর্ষের নাগরিকত্ব মূলত নাগরিক কয় প্রকার হয়, ভারতবর্ষের নাগরিক 2 প্রকার, একটা হচ্ছে সিটিজেন যারা বাই বার্থ ইন্ডিয়ান, আর একটা হচ্ছে এলিয়েন্স বা বিদেশি যারা কি ভারতের বাইরে জন্মগ্রহণ করেছে এবং পরবর্তীতে ভারতের নাগরিক হিসাবে গণ্য হবে বা হতে চলেছে। ওকে, দেখো, নাগরিক বলতে ভারতের রাষ্ট্রের পূর্ণ সদস্যদের বোঝায় যারা ভারত মাতার প্রতি অনুগত। ওকে, তো একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যে দেশের নাগরিক, আমাদের সেই দেশ আমাদের সেই তার নিজের দেশের প্রত্যেক নাগরিককে বিশেষ কিছু সুযোগ সুবিধা দেয়। যেমন কি ধরো তুমি যদি এখন তাজমহল দেখতে যাও, তো তাজমহলের টিকিটের যে প্রাইস সেটা তোমার কাছে কিন্তু কম রাখা হবে, কারণ কি, কারণ তুমি ভারতের নাগরিক। ওকে, একইভাবে যদি কোনো ফরেনার আসেন ইউএসএ থেকে, ইংল্যান্ড থেকে, সে যদি তাজমহল দেখতে যায়, তার টিকিটের প্রাইস কিন্তু বেশি থাকবে। ওকে, তো এরকম আমাদের দেশ, আমরা যে দেশের নাগরিক, সেই দেশ আমাদেরকে বিশেষ কিছু কিন্তু আমাদের আমাদের দিকে বিশেষ কিছু আমাদের যে কি বলবো মানে দায়িত্ব আমাদের থাকে সেই দেশের প্রতি, এবং সেই দেশও আমাদের সেরকম বিশেষ কিছু অধিকার কিন্তু দেয়। ওকে, যেমন আমাদের মৌলিক কর্তব্য, মৌলিক যখন পড়বো এই অধ্যায়টা, তখন আমরা পড়বো প্রত্যেক দেশের নাগরিকের কিছু মৌলিক কর্তব্য থাকে সেই দেশের প্রতি। যেমন ধরো তোমার মৌলিক কর্তব্য কি, তোমার সংবিধানের প্রতি সম্মান জানানো, তাই তো, তোমার দেশের জাতীয় পতাকার প্রতি সংবিধান জানানো, সম্মান জানানো, এগুলো। ওকে, দেখো, এই সমস্ত নাগরিকগণ সমস্ত রাজনৈতিক এবং অসামরিক অধিকার ভাগ করে থাকে। অপরদিকে বিদেশি বলতে কাদের বোঝায়, যারা বাই বার্থ ইন্ডিয়ান নয়, দেখো, অন্য রাষ্ট্রের সদস্য, এবং তাই তারা ভারতের নাগরিকদের মতো সমস্ত রাজনৈতিক এবং অসামরিক অধিকার ভোগ করে না। যেমন ভোটের কথা যদি বলো, তাহলে তুমি ইন্ডিয়ান, তুমি ভোট দিতে পারবে, কিন্তু ধরো ইংল্যান্ড থেকে কোনো একজন অ্যালেক্স বেড়াতে এলো ভারতবর্ষে, তো সে কি ভোটের টাইমে এলে সে কি ভোট দিয়ে যেতে পারবে? পারবে না। তো সেরকম নির্দিষ্ট দেশের নাগরিক নির্দিষ্ট কিছু অধিকার কিন্তু ভোগ করে। ওকে, দেখো, এবার এই যে নাগরিক রয়েছে, এই যে সিটিজেন রয়েছে, এটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। কি, একটা হতে পারে যে ফ্রেন্ডলি, ওকে, আর একটা হচ্ছে কি শত্রুভাবাপন্ন। এবার এই ব্যাপারটা কি, দেখো, আমাদের প্রতিবেশী যে দেশগুলো রয়েছে ভারতবর্ষের চারপাশে, এদিকে ধরো বাংলাদেশ, নিচেতে শ্রীলঙ্কা, ওদিকে চীন, এদিকে পাকিস্তান, আফগানিস্তান, এইসব যে রয়েছে, নেপাল, ভুটান, এই সমস্ত দেশের সাথে ভারতের সম্পর্ক কেমন সেটার উপর ভিত্তি করে নাগরিকদের দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে কি বন্ধু মনোভাবাপন্ন বিদেশি নাগরিক, আর একটা হচ্ছে কি শত্রু মনোভাবাপন্ন বিদেশি নাগরিক। অর্থাৎ দেখা যাচ্ছে যে সমস্ত দেশের সাথে ভারতের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ, যেমন ধরো রাশিয়া, ওকে, রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক কি খুবই ভালো, ঠিক। অপরদিকে পাকিস্তানের কথা যদি বলা যায়, তাহলে কি পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক শত্রুভাবাপন্ন। তো সেই সমস্ত দেশের নাগরিকদের আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য কিন্তু থাকছে। ওকে, দেখো, এখানে দেখো, বন্ধুভাবাপন্ন বিদেশি হতে পারে, আবার শত্রুভাবাপন্ন বিদেশি কিন্তু হয়ে থাকে। তো বন্ধুভাবাপন্ন বিদেশি বলতে বোঝানো হয় সেই সব দেশের নাগরিকদের যেসব দেশের সাথে ভারতের আন্তরিক সম্পর্ক রয়েছে, আর শত্রুভাবাপন্ন বিদেশি বলতে বোঝানো হয় সেই সব দেশের নাগরিকদের যেসব দেশের সাথে ভারতের বৈরিতা বা শত্রুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ওকে, এবার দেখো, এই যে শত্রুভাবাপন্ন বিদেশি নাগরিক রয়েছে, তাদেরকে কিন্তু ভারতের সিটিজেনশিপ বা নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে কিন্তু বিচার বিবেচনা অনেক বেশি করা হবে অন্যদের থেকে, তাই না? দেখো,
এই যে শত্রুভাবাপন্ন দেশের নাগরিক মিত্রভাবাপন্ন দেশের নাগরিকগণের তুলনায় কম স্বাধীনতা ভোগ করেন। অর্থাৎ ধরো একজন ব্যক্তি এসেছে সে রাশিয়ার, আর একজন এসেছে সে পাকিস্তানের। ওকে, রাশিয়ার এবং ইনি পাকিস্তানের। তো দুজনেই যদি ভারতের নাগরিকত্ব চায়, তাহলে এই যে রাশিয়ার যে ফরেনার সে ভারতীয় নাগরিকত্ব পাওয়া এবং পাওয়ার পর বেশি কিছু অধিকার ভোগ করবে। অপরদিকে শত্রুভাবাপন্ন দেশের নাগরিক পাকিস্তানের নাগরিক সে ভারতের নাগরিকত্ব পাওয়ার পরেও কিন্তু খুব একটা বেশি অধিকার ভোগ করতে পারবে না, তার বিশেষ কিছু রেস্ট্রিকশন কিন্তু থাকবে। ওকে, দেখো ভারতীয় সংবিধানের 22 নম্বর ধারা অনুযায়ী তারা গ্রেপ্তার এবং আটকের ক্ষেত্রে সুরক্ষা ভোগ করে না। ওকে, এই যে শত্রুভাবাপন্ন দেশের নাগরিকরা রয়েছে যেমন ধরো পাকিস্তান, তারা কি 22 নম্বর ধারা অনুযায়ী গ্রেপ্তার বা আটকের ক্ষেত্রে সুরক্ষা, অর্থাৎ তারা যদি কোনো দোষ করে, কেউ যদি আটক করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে ভারত থেকে কোনো রকম সুরক্ষার অধিকার কিন্তু তারা ভোগ করছে না। ওকে, নেক্সট দেখো লাল কালিতে যেটা লেখা রয়েছে একটু ভালো করে, এটা ইম্পর্টেন্ট রয়েছে, একটু ভালো করে তোমাদের খেয়াল রাখতে হবে। ওকে, দেখো ভারতীয় সংবিধানের 2য় অধ্যায়, যেটা প্রথমেই দেখলাম আমরা, ভাগ 2 এবং অনুচ্ছেদ 5 থেকে 11-র মধ্যেই সিটিজেনশিপ বা নাগরিকত্বের ব্যাপার রয়েছে। ভারতীয় সংবিধানের 2য় অধ্যায় পার্ট 2 এবং 5 থেকে 11 নম্বর ধারাতে নাগরিকত্ব সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে। ওকে, ভারতের পার্লামেন্টে নাগরিকত্ব আইনটি প্রথমবার প্রণীত হয়েছিল কবে? 1955 সাল। মনে রাখবে সালটা। ভারতবর্ষের পার্লামেন্টে 1955 সালে প্রথম এই যে নাগরিকত্বের আইন, সেটা প্রথমবার আমাদের প্রণীত হয়। ওকে, এবং পরবর্তীকালে এটা সংশোধিত হয়েছে। ওকে, লাস্ট 2019-এ কিন্তু মনে রাখবে যেটা সিএএ, যেটা এখন বহুল চর্চিত, সেটা 2019 সালে বিজেপি সরকারের সময় এটা সংশোধিত হয় লাস্ট টাইম। দেখো 1957 থেকে এবার সংশোধিত হতে থাকলো, প্রণীত হলো 1955 সালে। পরবর্তীতে দেখো 1957, 1960, 1985, 1986, 1992, 2003, 2005, 2015 এবং লাস্ট টাইম 2019 সালে সংশোধিত হলো। ওকে, তাহলে কতবার সংশোধিত হলো? দেখো আমাদের নাগরিকত্ব যে আইন রয়েছে সেটা দেখো 8 বার, তাই তো 9 বার সংশোধিত হলো। দেখো 1 2 3 4 5 6 7 8 9 বার, এটা মনে রাখবে। ওকে, তো লাস্ট কত সালে সংশোধিত হয়েছে, প্রথম কত সালে সংশোধিত হয়েছিল এবং কত সালে প্রণীত হয়েছিল? 1955 সালে প্রণীত হয়, 1957-তে প্রথম সংশোধন এবং লাস্ট আমাদের যে সংশোধন সেটা হচ্ছে 2019 সালে। ওকে, এটা মনে রাখবে। আচ্ছা, এই যে লাস্ট সংশোধন 2019, সেখানে কি যুক্ত হয় বলতো? সিএএ, তাই তো, সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ওকে, সিএএ যুক্ত হয়, যেটা বর্তমানে এই 1 মাস ধরে খুব বেশি চর্চিত অবস্থায় রয়েছে। ওকে, চলো নেক্সট দেখা যাক। এবার দেখো ভারতের যে নাগরিকত্ব, সেই নাগরিকত্বের বৈশিষ্ট্য দেখো। ভারত এক নাগরিকত্বের দেশ, সিঙ্গেল সিটিজেনশিপ। ভারতের মধ্যে কি রয়েছে? এক নাগরিকত্ব। এর মানে কি? এর মানেটা এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, তো ভারত এক নাগরিকত্বের দেশ, যা মূলত গ্রেট ব্রিটেনের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে। তো মনে রাখবে এখানে যে ভারতের এক নাগরিকত্বের ধারণা, ভারতবর্ষে এক নাগরিকত্বের ধারণা কোথা থেকে গ্রহণ করা হয়েছে? ওকে, এক নাগরিকত্বের ধারণা নেওয়া হয়েছে কোথা থেকে বলতো? গ্রেট ব্রিটেন থেকে। ওকে, ব্রিটেনের সংবিধান থেকে এই ধারণা কিন্তু নেওয়া হয়েছে। ওকে, আর ব্রিটেনের যে সংবিধান সেটা কেমন সংবিধান, এটা কমেন্ট করে বলবে। ব্রিটেনের সংবিধান কমেন্টে জানাবে কেমন সংবিধান সেটা, লিখিত রিটেন অর আনরিটেন, লিখিত নাকি অলিখিত, ব্রিটেনে কোন ধরনের সংবিধান রয়েছে। ওকে, এবার দেখো এক নাগরিকত্ব জিনিসটা কি বা সিঙ্গেল সিটিজেনশিপ কি। দেখো ভারতের সংবিধান যদিও যুক্তরাষ্ট্রীয়, তবুও ভারতে একক নাগরিকত্বের ধারণা স্বীকৃত হয়েছে। সমস্ত রাজ্যের অধিবাসী কেবলমাত্র ভারতের নাগরিক, সংশ্লিষ্ট রাজ্যের অধিবাসী নয়। আচ্ছা, এখানে কি বলা হয়েছে এক নাগরিকত্ব মানে? ধরো এইটা ধরো পুরোটা ধরো ইন্ডিয়া। ওকে, এর মধ্যে এগুলো ধরো একটা করে রাজ্য, ধরে নাও এই 4টে রাজ্য রয়েছে। ওকে, এই 4টে রাজ্য রয়েছে। এবার ধরো তুমি থাকো কোনো একটা নির্দিষ্ট রাজ্যে, তুমি ধরো কোনো একটা নির্দিষ্ট রাজ্যের মধ্যে থাকো, ধরে নাও তুমি এই রাজ্যটাতে রয়েছো। ওকে, এখানে তুমি রয়েছো। তো এই ক্ষেত্রে তোমার পরিচয় হবে কি? তুমি এই দেশের নাগরিক। ওকে, সমগ্র দেশের নাগরিক। তুমি এমন নয়, আমেরিকাতে যেমন এই এক নাগরিকত্বর এখানে প্রবলেম রয়েছে ওখানে, তো আমেরিকাতে প্রত্যেকটা আলাদা আলাদা রাজ্যের আলাদা আলাদা পতাকা থাকে এবং সেখানকার মানুষজন সেই রাজ্যের নাগরিক হয়।
ওকে, তো আমাদের ভারতের ক্ষেত্রে আমরা কেউ কি বলি যে আমরা পশ্চিমবঙ্গবাসী? ওকে, আমাদের পরিচয় কি? আমরা ভারতীয়, তাই তো? কেউ কি বলে ওরা উড়িষ্যাবাসী? হ্যাঁ, এরকম তো নয়, আমরা প্রত্যেকে ভারতীয়। ওকে, একাধিক দেখো কাঠামো যুক্তরাষ্ট্রীয়, তবুও এই ক্ষেত্রে কিন্তু যুক্তরাষ্ট্রের থেকে আমাদের কিন্তু একটু আলাদা এই ব্যাপারটা। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তি যে রাজ্যে থাকছে সেই রাজ্যের নাগরিক, আবার দেশের নাগরিক। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, ভারতীয় সংবিধানে এরকম ভাবে উল্লেখ করা হয়েছে যে যে দেশে থাকছে সেই ব্যক্তি যে রাজ্যেই থাকুক সে কেবলমাত্র ওই দেশের নাগরিক। ওকে, রাজ্যের উপর কোন রকম নির্দিষ্ট করে একটা কিন্তু অধিকার দেওয়া হয়নি যে তোমার রাজ্যের অধিবাসীকে তুমি এই অধিকার দিতে পারো। ওকে, দেখো ভারতীয় নাগরিক সংশ্লিষ্ট রাজ্যের নাগরিক নয়, সে কিন্তু দেশের নাগরিক। সেই সমস্ত অধিবাসী কেবলমাত্র ভারত সরকারের প্রতি অনুগত। ওকে, দেখো সমগ্র ভারতবর্ষে আলাদাভাবে কোনো রাজ্য নাগরিকত্ব নেই। ওকে, এই জন্যই বলা হচ্ছে এটা এক নাগরিকত্ব। নাগরিকত্ব একটাই, সেটা কি? আমরা হলাম ইন্ডিয়ান। ওকে, ইন্ডিয়ান, ভারতীয়। ওকে, আমরা এমন নয় যে কেউ উড়িষ্যাবাসী, কেউ ঝাড়খণ্ডবাসী। ওকে, এমন নয়, কেউ পশ্চিমবঙ্গবাসী, এমন নয়। আমাদের একটাই পরিচয়, আমাদের নাগরিকত্ব কি? আমরা হলাম ভারতীয়, আমরা হলাম ইন্ডিয়ান। সেই জন্য বলা হয়েছে ভারত হলো এক নাগরিকত্বের দেশ, মনে রাখবে। দেখো কোনো রাজ্য নাগরিকত্ব সিটিজেনশিপ নেই, সকলেই ভারতের নাগরিক। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা সুইজারল্যান্ডের কথা যদি ভাবো, দেখো এই ধরনের রাষ্ট্রগুলোতে দ্বি নাগরিকত্ব আছে, অর্থাৎ সে দেশের একজন নাগরিক, সেখানকার মানুষ যেমন দেশের একজন নাগরিক, আবার কেন্দ্রীয় সরকারের, দেশের মানে কি সে কেন্দ্রীয় সরকার আবার রাজ্য সরকারেরও নাগরিক, অর্থাৎ সে দেশেরও নাগরিক আবার রাজ্যেরও নাগরিক। ওকে, এই ধরনের সিস্টেম কোথায় চালু আছে? যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, এইসব জায়গাগুলোতে। ওকে, চলো এক নাগরিকত্ব বোঝা গেল। নেক্সট আমরা দেখব দ্বৈত নাগরিকত্ব। ওকে, ডুয়াল সিটিজেনশিপ অ্যাক্ট, এটা কি? দেখো দ্বৈত নাগরিকত্ব কি এখানে বলা হচ্ছে, দেখো সাধারণভাবে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় দ্বি নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা রয়েছে। একজন নাগরিক শুধুমাত্র কেন্দ্রের নাগরিক নয়, তিনি স্টেট বা রাজ্যেরও নাগরিক হিসেবে বিবেচিত হন। ঠিক এরকম যে এটা যদি পুরো ইউএসএ হয়, ইউএসএ এর মধ্যে যতগুলো রাজ্য রয়েছে, এই যে 4টে যদি রাজ্য থাকে এবং তুমি যদি এখানে ধরো ক্যালিফোর্নিয়াতে থাকছো, তো তুমি সেখানে ক্যালিফোর্নিয়ার নাগরিক প্লাস ইউএস এর নাগরিক। ওকে, কিন্তু আমাদের ক্ষেত্রে কি এই দ্বৈত নাগরিকত্ব কি ভারতবর্ষে রয়েছে? নেই কো। ওকে, দেখো 1955 সালে ভারতীয় পার্লামেন্ট পাস হয় ভারতীয় নাগরিকত্ব আইন, এবং নাগরিকত্ব সম্পর্কে প্রথম বর্ণনা কে দিয়েছিলেন? অ্যারিস্টটল। ওকে, বিশ্বের মধ্যে প্রথম এই নাগরিকত্ব সম্পর্কে ধারণা দিয়েছিলেন অ্যারিস্টটল, এটা মাথায় রাখবে। আর 1955 সালে এই আইন প্রণীত হয়, এবং 1957 সালে মনে রাখবে প্রথম সংশোধন হয় 1957 সালে, এবং অন্তিম সংশোধন 2019 সালে। ওকে, 2019 সালে। ওকে, তাহলে এক নাগরিকত্ব এবং দ্বৈত নাগরিকত্ব আশা করি বোঝা গেল। আমি আরেকবার দেখো বলে দিচ্ছি, এক নাগরিকত্ব কি? সেখানে একটা দেশের নাগরিক, একটা নির্দিষ্ট দেশের নাগরিক, যেমন আমরা সবাই কি ইন্ডিয়ান সেখানে। ওকে, ইন্ডিয়ান। আর দ্বৈত নাগরিকত্ব কি? দ্বৈত নাগরিকত্ব কি? সেখানে দেশের নাগরিক আমরা যখন বলবো আমরা ইন্ডিয়ান প্লাস ওয়েস্ট বেঙ্গলের অধিবাসী, অর্থাৎ আমাদের যে নাগরিকত্ব সেটা আমাদের রাজ্যের উপরেও একটা রাজ্যের নাগরিকত্ব থাকবে এবং একটা দেশের নাগরিকত্ব থাকবে। ওকে, সেই ধরনের নাগরিকত্বকে দ্বৈত নাগরিকত্ব বলা হচ্ছে। দ্বৈত নাগরিকত্ব ভারতবর্ষে নেই। ভারতবর্ষের নাগরিকত্বের বৈশিষ্ট্য হচ্ছে এটি এক নাগরিকত্বের দেশ। ওকে, জাস্ট এইটুকু কিন্তু মনে রাখতে হবে। চলো নেক্সট দেখা যাক। আচ্ছা, ভারতবর্ষের এই যে নাগরিকত্ব রয়েছে, এই ভারতবর্ষের নাগরিকত্বের বৈশিষ্ট্যগুলো কি? দেখো ভারতবর্ষের নাগরিকত্বের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন কি কি দেখো, প্রথমত আসছে ভারতের সংবিধানে নাগরিকতা বিষয়ে বিশদ নিয়ম কানুনের কোনো উল্লেখ নেই। দেখো এটা, এই লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই যে নাগরিকত্ব বা সিটিজেনশিপ, এটার সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছে কার উপর? সংসদের উপর। ওকে, ঠিক এখান থেকেই সিএএ লাগু হয়েছিল, কিন্তু মানে সিএএ এর উত্থান হয়েছিল বলতে পারো। ওকে, আচ্ছা, এই বিষয়ে সংসদের উপর কিন্তু ক্ষমতা ন্যস্ত করা হয়েছে। নাগরিকতা বিষয়ে সংবিধানের উপর যে নির্দিষ্ট কোনো নিয়ম কানুন বেঁধে দিয়েছে এমন কিন্তু নেই। দ্বিতীয়ত দেখো, ভারতের জাতীয় সংহতি এবং ঐক্য রক্ষার প্রয়োজনে এক নাগরিকত্ব ব্যবস্থার প্রবর্তন করা হয়েছে। ওকে, দেখো এক নাগরিকত্ব যদি না থাকতো, যদি এমন হতো যে প্রতিটা রাজ্যের মুখ্যমন্ত্রীর অধীনে সেই রাজ্যের অধিবাসী থাকবে, আবার কেন্দ্রের অধীনে থাকবে, তাহলে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হতো। ঠিক আছে, যে কারণে এই বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, বিশেষ করে ভোটের সময়, সেই কারণে কিন্তু ভারতবর্ষে এক নাগরিকত্বকে গ্রহণ করা হয়েছে। তৃতীয়ত দেখো, ভারতীয় নাগরিকত্ব অর্জন এবং বিলোপের ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতার নীতি গৃহীত হয়েছে। অর্থাৎ কি, যে
তুমি হতে পারো হিন্দু, তুমি হতে পারো মুসলিম, হতে পারো তুমি খ্রিস্টান। ওকে, যে কোনো ধর্মের তুমি হও না কেন, ওকে, নাগরিকতা অর্জনের ক্ষেত্রে তুমি যদি বাদবাকি যদি তোমার অন্যান্য ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করো তাহলে তুমি নাগরিক হতে পারবে। ওকে, কিন্তু পরবর্তীতে আমরা যখন সিএ এর দিকে যাব তখন দেখবো সেখানে মুসলমান সম্প্রদায়ে কিন্তু এই নাগরিকতা গ্রহণের ক্ষেত্রে ব্যান লাগানো হয়েছে। ওকে, নেক্সট দেখো, সংবিধানের 15, 16 এবং 19 নম্বর ধারায় উল্লিখিত মৌলিক অধিকারগুলো শুধুমাত্র দেশীয় নাগরিকরা ভোগ করতে পারেন। ওকে, শুধুমাত্র দেশীয় নাগরিকরা ভোগ করতে পারবেন। কারা? 15 নম্বর, 16 নম্বর এবং 19 নম্বর মৌলিক অধিকার। এখানে কি কি বলা হয়েছে এগুলো আমি আজকে আর বলছি না, কারণ মাথা গুলিয়ে যেতে পারে। মৌলিক অধিকার চ্যাপ্টার আমরা খুব তাড়াতাড়ি শুরু করব, তখন কিন্তু আমরা বলবো। ওকে, নেক্সট দেখো, শুধুমাত্র ভারতীয় নাগরিক প্রাপ্ত ব্যক্তিদের জন্যই সর্বজনীন ভোটাধিকার রয়েছে। যেটা বললাম, ভোটের অধিকার শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য, বাইরে যে কেউ এসে কিন্তু ভোট দিতে পারবে না। ওকে, লাস্ট দেখো, ভারতীয় নাগরিকরাই কেবলমাত্র রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতি এবং রাজ্যগুলির রাজ্যপাল ও অ্যাডভোকেট জেনারেল, কেন্দ্রশাসিত অঞ্চলগুলির লেফটেন্যান্ট গভর্নর, রাজ্যের অ্যাটর্নি জেনারেল এই পদগুলোতে যুক্ত হতে পারেন। ওকে, অর্থাৎ উচ্চপদস্থ যে সমস্ত চাকরিগুলো রয়েছে, ওকে, অনেক হাই লেভেলের, সেখানে যুক্ত হওয়ার জন্য আমাদের কি হতে হবে? আমাদের ভারতীয় নাগরিক হওয়া কিন্তু বাঞ্ছনীয়। ওকে, করতে পারবো সেগুলো কি কি আমাদের একটু কিন্তু জানতে হবে। দেখো সেগুলো কি কি, সেই সমস্ত উপায়গুলো। তো প্রথমত আসছে, দেখো, ভারতীয় নাগরিকতা আইন 1955 সালে 5 প্রকারের, মনে রাখবে কত প্রকার উপায় রয়েছে, বর্জন করার উপায় রয়েছে এবং অর্জন করারও উপায় রয়েছে। 5 প্রকার উপায়ে ভারতীয় নাগরিকতা অর্জন করা যায়। ওকে, সেইগুলো কি কি, যে 5টা উপায় রয়েছে সেই উপায়গুলো কি কি আমাদের বা দাদু বা তাদের বাবা কেউ একজন ভারতীয় ছিলেন, পরবর্তীতে শিশুর জন্ম বাইরে কোনো দেশে হয়েছে, তো সেই শিশু বিশেষ কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করে উত্তরাধিকার সূত্রে কিন্তু ভারতীয় নাগরিক হতে পারবে। ওকে, নেক্সট দেখো, তৃতীয়ত আসছে নথিভুক্তিকরণের মাধ্যমে, অর্থাৎ কোনো ফরেনার যদি ভারতীয় নাগরিক হতে চায়, বিশেষ কয়েকটা দিক রয়েছে, যেমন তাকে দিন একটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যেখানে ভারতে অধিবাসী হতে হবে, বা ভারতে যদি সে বিবাহ করে ইত্যাদি বিভিন্ন কারণে পরবর্তীতে অফিসে তাকে একটা ফর্ম জমা দিতে হবে এবং নথিভুক্তকরণের মাধ্যমে সে ভারতীয় নাগরিকতা অর্জন করবে। ওকে, নেক্সট আসছে দেশীয়করণের মাধ্যমে, এবং লাস্ট আসছে আমাদের অন্তর্ভুক্তি। এই অন্তর্ভুক্তি বারটা খুব ইন্টারেস্টিং। যদি ধরো ভারতবর্ষ কোনো একটা তার প্রতিবেশী দেশকে আক্রমণ করে এবং এবং সেই দেশকে নিজের আওতাভুক্ত করে ফেলে, ধরে নাও উদাহরণ হিসাবে যদি ভারতবর্ষ পাকিস্তানের ওপর আক্রমণ করে এবং পাকিস্তানকে নিজের ভূখণ্ডের অন্তর্ভুক্ত করে বা বাংলাদেশকে নিজের ভূখণ্ডের অন্তর্ভুক্ত করে নেয়, তাহলে সেই পাকিস্তান বা বাংলাদেশের নাগরিকরাও কি হবে? ভারতীয় নাগরিক হয়ে যাবে তখন। ওকে, দেখো, ভারতীয় নাগরিকতা অর্জন। তো প্রথম আছে জন্মসূত্রে নাগরিক। দেখো তারিখটা মনে রাখবে, 1950 সালের 26শে জানুয়ারি থেকে 1987 সালের 1 জুলাইয়ের মধ্যে, ওকে, জুলাইয়ের মধ্যে যে সকল ব্যক্তি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে তাদের পিতামাতার জাতিগত পরিচয় নির্বিশেষে ভারতীয় নাগরিক তারা। ওকে, তাদের পিতামাতার জাতিগত পরিচয়ের কোনো রকম দরকার নেই। এই তারিখের মধ্যে ভারতে যারা জন্মগ্রহণ করেছিল সবাইকে ভারতীয় নাগরিক হিসাবে ধরে নেওয়া হয়েছে। নেক্সট দেখো, 1987 সালের 1 জুলাই বা তারপরে যে সকল ব্যক্তি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন, সংশ্লিষ্ট ব্যক্তির জন্মের সময় তার পিতা বা মাতার কেউ একজন যদি ভারতীয় নাগরিক থাকেন তাহলে সেই ব্যক্তিও ভারতীয় নাগরিক বলেই গণ্য হবেন। ওকে, পরবর্তীতে দেখা যাচ্ছে কি 1987 সালের 1 জুলাই বা তারপরে যে ব্যক্তি ভারতে জন্মগ্রহণ করেছেন বা তার পিতামাতার যে কোনো একজন ভারতীয় ছিলেন তাহলে কিন্তু সে ভারতীয় নাগরিকতার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তারপর দেখো 2004 সালের 3 ডিসেম্বর বা তারপরে যে সকল ব্যক্তি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন, সংশ্লিষ্ট ব্যক্তির জন্মের সময় তার পিতা এবং মাতা উভয়ই যদি ভারতীয় নাগরিক থাকেন অথবা পিতা এবং মাতার একজন ভারতীয় নাগরিক থাকেন, অন্যজন অবৈধ অভিবাসী, ওকে, না থাকেন। অবৈধ অভিবাসী মানে কি? যে ভারতবর্ষে রয়েছে
কিন্তু তার কোনো ভিসা নেই, পাসপোর্ট নেই এরকম, বা হতে পারে সে শত্রু দেশের কোনো দূত, সেরকম যদি না হয় তাহলে কিন্তু সে ভারতীয় নাগরিক বলে গণ্য হবে। ওকে, নেক্সট দেখো উত্তরাধিকার সূত্রে। উত্তরাধিকার অর্থাৎ কি? আমাদের পিতামাতা বা আমাদের পিতামাতার পিতামাতা। দেখো একজন ব্যক্তি যিনি 26শে জানুয়ারি 1950 তারিখ বা তার পরে ভারতীয় ভূখণ্ডের বাইরে জন্মগ্রহণ করেছেন। ওকে, কি বলা হয়েছে? দেখো 26শে জানুয়ারি 1950 তারিখটা মনে রাখবে, 26শে জানুয়ারি 1950 এই তারিখের পরে বা ওই তারিখে ভারতের ভূখণ্ডের বাইরে জন্মগ্রহণ করেছেন। ওকে, তিনি উত্তরাধিকার সূত্রে ভারতীয় নাগরিকত্ব লাভ করবেন। ওকে, যদি তার জন্মের সময় তার পিতা ভারতের নাগরিক হন, ঠিক আছে, তাহলে তার পিতার হাত ধরে সেই ব্যক্তিও কিন্তু ভারতের নাগরিকত্ব লাভ করবে। তৃতীয়ত আসছে নথিভুক্তকরণের মাধ্যমে। যেমন এই নথিভুক্তকরণের ক্ষেত্রে বেশ কিছু ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হয়েছে, যে বিশেষ কিছু কারণ রয়েছে, এইগুলো যদি থাকে তবেই কিন্তু সে নথিভুক্তকরণের জন্য অ্যাপ্লাই করতে পারবে। দেখো নথিভুক্তকরণের মাধ্যমে যে সকল অনাগরিক ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন তারা কারা? প্রথমত আসছে একজন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি, অর্থাৎ তার বংশ, তার পিতামাতা, দাদু দিদাকেও একজন ভারতীয়। ওকে, এবং যিনি ভারতীয় নাগরিকত্ব পাওয়ার আবেদন পূর্বে 7 বছর ভারতে বসবাস করেছেন, অর্থাৎ যার পিতামাতা কেউ একজন ভারতীয় ছিলেন এবং সেই ব্যক্তি যে ভারতের নাগরিক হতে চায় সে বর্তমানে অবধি 7 বছর, মিনিমাম 7 বছর ভারতবর্ষে বাস করছে কিন্তু এখনো সে ভারতের নাগরিকত্ব পায়নি, তাহলে সে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, নথিভুক্তকরণের মাধ্যমে তখন সে ইন্ডিয়ান হয়ে যাবে। নেক্সট দেখো একজন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি যিনি অবিভক্ত ভারতের বাইরে অন্য কোনো দেশে বসবাস করেছেন। ওকে, অবিভক্ত ভারতের বাইরে অন্য কোনো দেশ, ধরে নাও ইংল্যান্ড, আমেরিকা ইত্যাদি, এরকম কোন একটা দেশে বসবাস করছেন কিন্তু তার বংশ ভারত থেকে রয়েছে, অর্থাৎ ভারতীয় বংশোদ্ভূত তিনিও অ্যাপ্লাই করতে পারবেন। তৃতীয়ত দেখো একজন ব্যক্তি যিনি ভারতীয় নাগরিককে বিবাহ করেছেন এবং নাম নথিভুক্তকরণের আবেদনের পূর্বে 7 বছর ধরে ভারতে বসবাস করছেন। ধরো ইংল্যান্ড থেকে পিটার নামক কোনো একজন ছেলে, সে এসে একজন ইন্ডিয়ান একটা কোনো গার্লকে, ধরো রিয়াকে সে বিবাহ করলো। ওকে, বিবাহ করলো এবং সে ভারতের মধ্যেই থেকে গেল মিনিমাম কত বছর? 7 বছর। ওকে, 7 বছর সে ভারতবর্ষে থেকে গেল। যেহেতু সে বাইরের, পিটার তো ইংল্যান্ডের এবং রিয়া ভারতীয়, কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তারা এবং ভারতবর্ষে মিনিমাম 7 বছর রয়েছে। ওকে, 7 বছর হয়ে যাওয়ার পর তখন সে নথিভুক্তকরণের জন্য, ভারতীয় নাগরিকতার জন্য অ্যাপ্লাই করতে পারবে। ওকে, চতুর্থত দেখো একজন ভারতীয় নাগরিক অপ্রাপ্তবয়স্ক সন্তান। ধরো এই যে পিটার ভারতীয় নাগরিক হয়ে গেল এবং এই পিটারের একটা সন্তান রয়েছে যার বয়স 18 বছরের কম, তাহলে তার বাবা যেহেতু ভারতীয় হলো তো সেও কিন্তু ভারতীয় হয়ে যাবে। ওকে, অপ্রাপ্তবয়স্ক সন্তান থাকলে। তারপর দেখো ভারতীয় নাগরিকতা সংশোধন আইন 1986 অনুসারে অপর দেশের কোনো ব্যক্তি কমপক্ষে 5 বছর ভারতে বসবাস করার পর ভারতীয় নাগরিকতা লাভের জন্য আবেদন করতে পারেন। ওকে, দেখো এখানে কি করা হয়েছে? 5 বছর করা হয়েছে সময়টাকে। ওকে, 1986 সালে সংশোধন করা হয় এবং সেখানে 5 বছর করা হয়। আগে কত ছিল? 7 বছর আমরা দেখতে পাচ্ছি। ওকে, নেক্সট দেখো, চলো দেখা যাক নেক্সট। দেখো চতুর্থত আসছে সেটা হচ্ছে দেশীয়করণের মাধ্যমে। দেশীয়করণের মাধ্যমে কিভাবে হওয়া যায় নাগরিক? দেখো বিদেশি কোনো ব্যক্তিগণ ভারতীয় নাগরিকতা লাভের জন্য যদি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করে তাহলে ভারত সরকারের নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে সেই ব্যক্তি নাগরিকতা কিন্তু লাভ করতে পারে। ওকে, দেখো দেশীয়করণের মাধ্যমে নাগরিকতা লাভের শর্ত রয়েছে কতগুলো, সেগুলো কি? যে বিদেশি ব্যক্তি ভারতের নাগরিকতার জন্য তোমার আবেদন করতে চাইছে, সেই ব্যক্তি যে দেশের, ওকে ধরো ইউক্রেনের, তো দেখা যাচ্ছে ইউক্রেনের সরকার ভারতীয়দেরকে ইউক্রেনের নাগরিকত্ব দিচ্ছে না, তো সেই ক্ষেত্রে ভারত সরকার কোন দুঃখে দিতে যাবে, তাই না, ইউক্রেনের লোককে ভারতের নাগরিকত্ব? তো প্রথমেই দেখা হবে যে ব্যক্তিটা আবেদন করছে সে বর্তমানে যে দেশের অধিবাসী সেই দেশের ভারতীয়রা নাগরিকত্ব পায় কিনা। সেই দেশে যদি ভারতীয়রা নাগরিকত্ব পায় তবে ভারতও সেই দেশের ব্যক্তিকে নাগরিকত্ব দেবে। ওকে, এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। দ্বিতীয়ত কি? দেখো বিদেশি আবেদনকারী ব্যক্তি তার নিজের দেশের নাগরিকতা পরিত্যাগ করেছেন কিনা।
ওকে, দেখো একটা ব্যক্তি দুটো দেশের নাগরিকতা নিয়ে কিন্তু ভারতবর্ষে থাকতে পারে না। ওকে, একটাকে ত্যাগ করতে হবে। ধরো কানাডার কোনো একজন ব্যক্তি সে ভারতীয় হতে চাইলো, তো তাকে আগে কিন্তু কানাডার যে নাগরিকতা রয়েছে, সিটিজেনশিপ রয়েছে তার কাছে, সেটাকে ত্যাগ করতে হবে। পরবর্তীতে সে ভারতীয় নাগরিকতার জন্য অ্যাপ্লাই করতে পারবে। ওকে, কিংবা সংশ্লিষ্ট দেশে তার নাগরিকে ভারতীয় নাগরিকত্ব লাভের প্রশ্ন সম্মত কিনা। ওকে, তৃতীয়ত দেখো বিদেশি আবেদনকারী ব্যক্তি আবেদন করার পূর্বে কমপক্ষে ভারতে 1 বছর বসবাস করেছে কিনা, অথবা ভারত সরকারের অধীনে চাকুরিরত আছে কিনা, থাকলে তখন সে পারবে। ওকে, চতুর্থত বিদেশি আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই সৎ এবং নৈতিক চরিত্রের অধিকারী হতে হবে, অর্থাৎ তার উপর কোনো রকম যেন কেস না থাকে। ওকে, কোনো রকম যদি খারাপ কাজ, বাজে কাজ যাতে সে না করে থাকে। ওকে, বাজে কাজ থাকলে কিন্তু তখন ক্যান্সেল হয়ে যাবে নাগরিকতা। ওকে, পঞ্চমত দেখো ভারতীয় সংবিধানের 8ম তফসিলে যে 22টা সরকারি ভাষা রয়েছে, সেই 22টা ভাষার মধ্যে যে কোনো একটা ভাষাতে ওই ব্যক্তিকে সচ্ছল হতে হবে, বলতে লিখতে শুনতে বুঝতে পারতে হবে। ওকে, পারতে হবে। যে 22টা ভাষা রয়েছে তার মধ্যে যে কোনো একটা ভাষাতে। নেক্সট আমাদের লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে অন্তর্ভুক্তিকরণ। অন্তর্ভুক্তিকরণ কি? অন্তর্ভুক্তিকরণ আসছে যে যখন কোনো একটা দেশ, যেটা বললাম যে অপর কোনো দেশ দ্বারা শাসিত কোনো ভূখণ্ড ভারতের অন্তর্ভুক্ত হলে, যে বর্তমানে বাংলাদেশ রয়েছে একটা স্বতন্ত্র দেশ, কোনো একটা কারণে বাংলাদেশ যদি ভারতের অন্তর্ভুক্ত হয়ে যায়, বা ভারত যদি বাংলাদেশের ওপর আক্রমণ করে নিজের আওতাভুক্ত করে ফেলে বাংলাদেশের ওই ভূখণ্ডকে। ওকে, যেমন কাশ্মীর নিয়ে এখন বিবাদ চলছে, তো যেটা পাক অকুপাইড কাশ্মীর রয়েছে, ধরে নাও ভারত কি করলো, নিজের আওতাভুক্ত করে ফেললো। তো সেই ক্ষেত্রে সেই অঞ্চলে যে সমস্ত নাগরিকরা ছিল তারা ভারতীয় নাগরিক হবে। ঠিক একইভাবে পাকিস্তানকে নিজের আওতাভুক্ত করে ফেললে পাকিস্তানের নাগরিকরা তখন অটোমেটিক ভারতীয় নাগরিক হয়ে যাবে। তার জন্য ওই নাগরিকদের আর কিন্তু এই অফিস ওই অফিস ছোটাছুটি করার দরকার হবে না। ওকে, এটা সরকারের তরফ থেকে অটোমেটিক হয়ে যাবে। দেখো উদাহরণস্বরূপ বলা যায়, ফরাসি অধ্যুষিত পন্ডিচেরি যখন ভারতের অন্তর্ভুক্ত হয়, তখন ভারত সরকার পন্ডিচেরির সকল অধিবাসীকে ভারতের নাগরিকতা প্রদান করে। ওকে, দেখো উপরিউক্ত এই যে 5টা বিষয় রয়েছে, এই 5টা পদ্ধতির মাধ্যমে কোনো ব্যক্তি ভারতের নাগরিকতা কিন্তু অর্জন করতে পারে। ওকে, ভারতের নাগরিকতা অর্জন করতে পারে। এবার দেখো যেটা অর্জন করা যাচ্ছে সেটাকে ত্যাগও করা যাবে, তাই তো? তো ত্যাগ করা যাবে, সেই ত্যাগ করারও বিশেষ কিছু পদ্ধতি রয়েছে। যেমন কি কি? প্রথমত দেখো স্বেচ্ছায় পরিত্যাগ। কোনো ব্যক্তি ধরো সে আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করতে চায় এবং ভারতের নাগরিকত্ব ত্যাগ করে সে আমেরিকা চলে যেতে চায়, তো তার উপর কিন্তু কোনো রকম বাধা নিষেধ নেই, সে কিন্তু খুব স্বেচ্ছায় সে নিজের ইচ্ছাতে ভারতের নাগরিকত্বকে পরিত্যাগ করতে পারে। দেখো কোনো প্রাপ্তবয়স্ক ভারতীয় নাগরিক স্বেচ্ছায় ভারতীয় নাগরিকত্ব পরিহার করতে পারে। এই উদ্দেশ্যে সে যে কোনো সময় বিবৃতি প্রদান করতে পারে। এই প্রদেয় বিবৃতি অনুযায়ী তার ভারতীয় নাগরিকত্ব বাতিল হয়ে যায়। কোনো ব্যক্তি স্বেচ্ছায় নাগরিকত্ব পরিত্যাগের সঙ্গে সঙ্গে তার যদি কোনো সন্তান থাকে যাদের বয়স 18 বছরের, ওকে 18 বছর, তো তাদের প্রাপ্তবয়স্ক সন্তান থাকলে তাদের নাগরিকত্বও কিন্তু আমাদের দেখো থেকে যাচ্ছে। ঠিক আছে, দেখো এই প্রদেয় বিবৃতি এই প্রদেয় বিবৃতি অনুযায়ী তার ভারতীয় নাগরিকত্ব বাতিল হয়ে যায়। কোনো ব্যক্তি স্বেচ্ছায় নাগরিকত্ব পরিত্যাগের সঙ্গে সঙ্গে তার অপ্রাপ্তবয়স্ক সন্তানদের অবসান হয়ে যাবে এবং প্রাপ্তবয়স্ক সন্তানদের যে নাগরিকত্ব 18 বছর প্লাস যারা, তাদের নাগরিকত্ব থেকে যাচ্ছে। ওকে, অর্থাৎ ধরো এই ব্যক্তি ভারতের নাগরিকত্ব ত্যাগ করলো, এর দুটো সন্তান রয়েছে, একজনের বয়স ধরো 20 বছর আর একজনের বয়স ধরো 12 বছর। এই যে অপ্রাপ্তবয়স্ক সন্তান, এরও নাগরিকত্ব কিন্তু শেষ হয়ে যাবে তার বাবার সাথেই। এবং এই যে প্রাপ্তবয়স্ক সন্তান, তো সে যদি আবার ত্যাগ করতে চায় তাকেও কিন্তু এইভাবে স্বেচ্ছায় পরিত্যাগ করতে হবে। ওকে, তাকেও কিন্তু এইভাবে স্বেচ্ছায় পরিত্যাগ করতে হবে। নেক্সট দেখো নাগরিকত্বের কারণবশত অবসান। কোনো ব্যক্তি যদি স্বেচ্ছায় সতর্ক অবস্থায় বা সবকিছু জেনে ওকে কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করে, আমরা জানি কি যে কোনো একটা দেশের নাগরিকত্ব সে রাখতে পারছে, কিন্তু সে সবকিছু জানার পরেও যদি লুকিয়ে লুকিয়ে অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করছে ভারতের নাগরিকত্ব ত্যাগ করার আগেই, তাহলে অটোমেটিক কি হবে, ভারতের নাগরিকত্ব বাতিল হয়ে যাবে তার। ওকে, নেক্সট দেখো কেন্দ্র সরকার কর্তৃক নাগরিকত্ব প্রাপ্তি বাতিল। এই ক্ষমতাটা থাকে কেন্দ্র সরকারের ওপর। যদি কেন্দ্র সরকার দেখে কি যে ভারতে বসবাস করছে কিন্তু সে ভারতের মাটিতে পাকিস্তানের পতাকা ওড়াচ্ছে, ওকে ভারতের জাতীয় পতাকাকে অসম্মান করছে, ভারতের সংবিধানকে অসম্মান করছে, ভারতের রাষ্ট্রপতিকে খারাপ কথা বলছে,
ওকে, তো এরকম যে একাধিক ব্যক্তি থাকে আমাদের ভারতবর্ষে, তো তাদেরকে চাইলে তার এরকম কোনো কারণ যদি খুঁজে পায়, কেন্দ্রীয় সরকার চাইলে তাদের ভারতীয় নাগরিকতা কিন্তু কেড়ে নিতে পারে। ওকে, কেন্দ্র সরকার কর্তৃক কোনো ভারতীয় নাগরিকের নাগরিকত্ব বাধ্যতামূলক ও স্থায়ীভাবে বাতিল হয়ে যেতে পারে। যেমন দেখো, সেই নাগরিকত্ব যদি প্রতারণা বা জালিয়াতি বা অনৈতিক উপায়ে অর্জিত হয়ে থাকে। ধরো সেই ব্যক্তি যে বাইরে থেকে এসেছে, সে কোনো ঘুষ দিয়ে বা অন্য কোনো ভাবে ভারতের সিটিজেনশিপ অ্যাক্ট, তোমার সিটিজেনশিপকে অ্যাকোয়ার করেছিল, তখন কিন্তু তার এই নাগরিকত্ব ধরা পড়লে জালি নাগরিকত্ব বাতিল হয়ে যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে কি, সেই নাগরিক যদি ভারতের সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ না করে, ওই যে বললাম ভারতের সংবিধানকে যদি অবমাননা করে, ওকে, ভারতের কোনো যুদ্ধে লিপ্ত থাকাকালীন কোনো নাগরিক যদি ভারতের শত্রুপক্ষের সঙ্গে অনৈতিকভাবে যোগাযোগ রাখে, ধরো ভারত আর পাকিস্তানের যুদ্ধ চলছে, তো কোনো একজন ভারতীয় সে অ্যাপ্লাই করলো ভারতের নাগরিকত্বের জন্য এবং ভারতের নাগরিকত্ব সে পেয়ে গেল। তারপরের পরবর্তী 5 বছরের মধ্যে যদি 2 বছর সে জেলে যায়, 2 বছর যদি তার জেল হেফাজত হয়, তার মানে কি, তার মধ্যে একটা ক্রাইম ব্যাপার চলে আসছে। তো 2 বছরের জন্য জেল হেফাজত হলে সেই ব্যক্তির কিন্তু যে নাগরিকত্ব সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, বা কেন্দ্র সরকার চাইলে ক্যান্সেল করে দিতে পারে। ওকে, চতুর্থত কি, কোনো নাগরিক যদি একটানা 7 বছর ভারত ভূখণ্ডের বাইরে বসবাস করে, ভারতের নাগরিকত্ব পেয়ে গেছে এবং ভারত ছেড়ে সে চলে গেছে, একটানা 7 বছর সে ভারত আসছে না, ওকে, তাহলে কিন্তু কেন্দ্র সরকার চাইলে তার নাগরিকত্ব বাতিল করতে পারে। তাহলে এই যে 3টে প্রসেস ছিল যার মাধ্যমে আমরা নাগরিকত্বের অবসান ঘটতে পারে। এক হচ্ছে কি, স্বেচ্ছায় তুমি ত্যাগ করে দিতে পারো নাগরিকত্ব। দ্বিতীয়ত হচ্ছে কি, নাগরিকত্বের কারণবশত অবসান হতে পারে। তৃতীয় মানে কি, অন্য দেশের ভারতের নাগরিক থাকার সাথে সাথে অন্য দেশেরও নাগরিকত্ব গ্রহণ করলে তখন অটোমেটিক ভারতেরটা বাতিল হয়ে যায়। এটা হচ্ছে বাই টার্মিনেশন বা নাগরিকত্বের কারণবশত অবসান। আর তৃতীয়ত হচ্ছে কি, কেন্দ্র সরকার বিশেষ কিছু কারণে চাইলে কিন্তু তোমার নাগরিকত্ব অবসান করতে পারে। ওকে, এই যে কারণগুলো রয়েছে 1 2 3 4 ইত্যাদির মধ্যে। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা 5টা পদ্ধতি জানলাম যে পদ্ধতিতে আমরা নাগরিকত্ব অর্জন করি, এবং 3টে পদ্ধতি জানলাম যে পদ্ধতিতে নাগরিকত্বকে আমরা ত্যাগ করতে পারি। ওকে, তাহলে এতদূর থাকলো আজকের ক্লাস। নেক্সট ক্লাস আমাদের নেক্সট দিন হয়ে যাবে। তো আশা করি ক্লাসটা মোটামুটি বোঝা গেল তোমাদের। এই যে নাগরিকত্ব সংশোধনের ব্যাপারটা, এটা একটু জাস্ট দেখে নেবে, একটু স্ক্রিনশট নিয়ে নেবে। এটা তোমাদের প্রথমে বলে দেওয়া হয়েছে। প্রথম এটা 1955 সালে প্রণীত হয় এবং পরবর্তীতে 1957-তে প্রথম সংশোধন এবং 2019-এ কিন্তু আমাদের লাস্ট সংশোধন হয়েছে। ঠিক আছে, ওকে, সকলকে তাহলে শুভকামনা অনেক। আর সকলকে বলবো এই চ্যানেলটাকে একটু ফলো করে রাখবে, প্লে লিস্টের মধ্যে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। আর আবারও বলছি, পেইড ব্যাচে কিন্তু ক্লাস আমাদের শুরু হয়ে গেছে। যারা ডাব্লিউবিপি বা পঞ্চায়েত এক্সাম সামনে যেটা রয়েছে বা পিএসসির জন্য ক্লাস করতে চাইছো, তারা তাড়াতাড়ি এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করবে স্যারের সাথে এবং বলে দেবে স্যার আমি এই ব্যাচের জন্য পড়তে চাই। ওকে, SMS করবে হোয়াটসঅ্যাপে, খুব তাড়াতাড়ি স্যার দেখবে রিপ্লাই করবে এবং সমস্ত ডিটেলস তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। ওকে, তো চলো শেষ করছি ক্লাসটা। সকলে খুব ভালো থাকো, সকলকে খুব শুভকামনা। চলো টাটা সবাইকে।